তোমরা সবাই কেমন আছো? আমি ইন্টি আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখানে এখন সকাল 10:30 মতো বাজে। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আজ আমরা নতুন অ্যাপার্টমেন্টে শিফট করছি। আর এখন দেখতেই পাচ্ছ সেটারই প্রস্তুতি চলছে আর কি। এই অ্যাপার্টমেন্টে রোজই আমাদের ক্লিনিং সার্ভিস ছিল, তবে আমরা রোজ নিতাম না, তবে কাল একবার বলেছিলাম এসে একটুখানি ক্লিন করে দিয়ে যেতে। মেনলি এই রান্নাঘরটা, কারণ আমাদের তো এই ইন্ডিয়ান রান্না একটু তেল চিটে হয়েই যায়, তো এখন বেশ সমস্ত কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর একবার করে সব কিছু দেখেও নিচ্ছি যে কিছু পড়ে রইল কিনা। আজকে প্রায় অনেক সকালে উঠেছি আমরা, আর মনোজ অলরেডি একবার গিয়ে নতুন অ্যাপার্টমেন্টে কিছু ব্যাগ রেখে দিয়ে চলে এসছে। আর এখন ফাইনালি আমরা সমস্ত কিছু নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে চলে যাচ্ছি। নতুন অ্যাপার্টমেন্টে এখান থেকে বেশ অনেকটাই দূর, তবে অ্যাপার্টমেন্টে যেহেতু লিওন শহরের মধ্যেই, তাই দুবার যেতেও কোনো প্রবলেম নেই আর কি। এই অ্যাপার্টমেন্টে পরশুদিন আমাদের 1 মাস পূর্ণ হচ্ছে, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টে আমরা পরশুদিন অবধি থাকতে পারতাম। তবে আজ যেহেতু শনিবার, মনোজেরও ছুটি রয়েছে, আর নিউ অ্যাপার্টমেন্ট যখন পেয়ে গেছি তখন ভাবলাম আজই মুভ করে যাই। আরও একটা জিনিস ভাবছিলাম, মনোজ যেহেতু এখন অতটাও বেশি ছুটি নিতে পারছে না, তাই কালকের দিনটা একটু হাতে সময় পাওয়া যাবে, একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে পরের দিন সোমবার দিন আবার মনোজ একটু ভালো করে সুস্থ হয়ে অফিস জয়েন করতে পারবে। তো চলো, সমস্ত কিছু নিয়ে ফাইনালি মুভ করার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন যাব বাস স্টপে। ফ্রান্সে এসে প্রথম 1 মাস আমরা কিন্তু এই অ্যাপার্টমেন্টেই ছিলাম। এটাও স্মৃতির পাতায় একটা জায়গা দখল করে নিল। এই অ্যাপার্টমেন্টটা থেকে মনোজের একটু যাতায়াতের প্রবলেম হচ্ছিল ঠিকই, তবে প্রথম দিন থেকে কিন্তু আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। তবে কি আর করা যাবে, এই অ্যাপার্টমেন্টটা আমাদের 1 মাসের জন্যই ছিল। আবার একটা নতুন জায়গায় গিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিজেদের মতো করে থাকা। আমরা পাবলিক ট্রান্সপোর্টেই মুভ করছি, তো মোটামুটি কিছু ট্রলি রয়েছে আর কি, সেগুলো নিয়েই যাওয়া। দেখতেই পাচ্ছ আমরা এখন বাস স্টপে চলে এসেছি। এখান থেকে ঠিকঠাক বাস পেলে আমাদের মোটামুটি ওই 30 মিনিট মতো লাগছে ওখানে পৌঁছতে। আমরা এখানকার ট্রাম স্টপে চলে এসেছি। এখান থেকে মোটামুটি 6-7টা ট্রাম স্টপ আমাদের যেতে হবে। সেখানে পৌঁছে আবার ট্রাম চেঞ্জ করে 2টো স্টপ যেতে হবে। আমার ভিডিওর মাধ্যমে তোমাদের তো ফ্রান্সের হাউস রেন্টিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি দিয়েছি, তবে এখানে হাউসের রেন্ট কীরকম, কীভাবে পেতে হয়, সেগুলো কী কী রুলস রয়েছে সেগুলো তোমাদের বলা হয়নি। লিওতে এসেই 1 মাস তো আমরা প্রায় হন্যে হয়ে বাড়ি খুঁজেছি, বলতে পারো আমাদের উইকেন্ডের কাজই ছিল বাড়ি খোঁজা। তো বিভিন্ন যে হাউজিং এজেন্সিগুলোর সাথে আমাদের কথা হয়েছে, যে যে ইনফরমেশনগুলো জানতে পেরেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফ্রান্সে কিন্তু হাউস রেন্ট নেওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এখানে কিন্তু চাইলেই যে কোনো দামের বা যে কোনো স্কোয়ার ফুটের বাড়ি ভাড়া পাওয়া যায় না। এখানে 2 রকমের বাড়ি রেন্টে পাওয়া যায়, একটা হলো ফার্নিশড আর একটা হলো আনফার্নিশড। ফার্নিশড আর আনফার্নিশড হাউসগুলোর জন্য নিয়মগুলো কিছু কিছু আলাদা হয়। যেমন ধরো, এখানে ফার্নিশ হাউসগুলো নেওয়ার জন্য 2 মাসের আর আনফার্নিশড হাউসগুলো নেওয়ার জন্য 1 মাসের রেন্ট সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হয়। আর এখানে রেন্ট নেওয়ার জন্য ইনকাম সার্টিফিকেটটা তো প্রয়োজনীয়, আর কখনো কখনো কিন্তু আবার গ্যারেন্টারেরও দরকার পড়ে। আর এখানে বাড়িতে কজন লোক থাকছে তার উপর ডিপেন্ড করে তুমি মিনিমাম কত মিটার স্কোয়ারের ঘর নিতে পারবে। তার থেকে কম কিন্তু কোনোভাবেই নেওয়া পসিবল নয়। যেমন এখানে 2 জন লোকের জন্য মিনিমাম 30 মিটার স্কোয়ারের ঘর তোমাকে নিতেই হবে। আর তোমরা আমাকে অনেক সময় এখানকার হাউস রেন্টগুলো কত সেগুলো জিজ্ঞেস করো। অ্যাকচুয়ালি ফ্রান্সের বিভিন্ন শহরের ওপর এগুলো ভ্যারি করে। যেমন ধরো, প্যারিসে একটা 50 থেকে 60 স্কোয়ার মিটারের 1 BHK ফ্ল্যাটের রেন্টই যদি আমরা বলি, ওখানে কিন্তু রেন্ট হবে 1500 থেকে 2000 ইউরোর মতো। তবে প্যারিসের তুলনায় লিওতে কিন্তু হাউস রেন্ট তুলনামূলকভাবে একটু কম। আমাদের এই যে নিউ অ্যাপার্টমেন্টটা, এটার রেন্টও কিন্তু 900 ইউরোর মতো। আর সব বিলগুলো যদি ইনক্লুড করি তাহলে কিন্তু ওই 1000 ইউরোর থেকেও বেশি হয়ে যায়, যেটা কিনা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে দাঁড়ায় 1 লাখ টাকার কাছাকাছি। প্রত্যেক মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া দিতে হবে শুনে আমি কিন্তু বেশ অবাকই হয়ে গেছিলাম। তাই আমরা প্রায় অনেকগুলো বাড়ি দেখছিলাম যদি কমের মধ্যে কিছু পাওয়া যায়। তবে যেগুলো কম দামে পাচ্ছিলাম সেগুলো কিন্তু অনেক পুরনো বাড়ি বা শহর থেকে বেশ অনেকটাই দূরে। তাই শেষমেশ আর অত বেশি না ভেবে এই বাড়িটাই আমরা নিয়ে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর এখানে এখন একটা দোকান খুঁজছি যেখানে একটুখানি চিকেন নিতে পারি। আর এখানে সেরকম দোকান তো এখনও কিছুই চিনি না, দূরে মনে হচ্ছে একটা দোকান রয়েছে, চলো ওখানেই যাবো একবার।
এখন সবে 12টার মতো বাজে, বাড়ি গিয়ে একটু তো রান্নাবান্না করবোই আজকে। আর বিকেলবেলা আসবে দুজন, তো তাদের সাথেও তোমাদের আলাপ করাবো। তারাও কলকাতা থেকেই এসছে, ফ্রান্সে এসে তাদের সাথে প্রথমবার দেখা হবে আমাদের। তো বেশি দেরি না করে একটু ওই চিকেন, দই আর আলু কিনে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ চটপট একটু চিকেন রেজালা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে একটু জুকিনি ফ্রাই। এই যে দুজন ভদ্র ছেলে এসছে আমাদের বাড়ি। হ্যালো, আই এম পিজা বয়। তো এখন আমরা চারজন একটুখানি বেরিয়েছি। ওদের সাথে আজ যে প্রথম দেখা সেটা কিন্তু একবারের জন্যও মনে হয়নি, প্রচুর আড্ডা মেরেছি আজকে সারাদিন। আর এখন 6:30 মতো বাজে, আমরা চারজনে একটু বেরিয়েছি একটু ঘুরতে। আর পাশেই রয়েছে একটা মল, সেখানে একটু যাব, আমাদের একটু টুকটাক কেনাকাটি করার রয়েছে, সেগুলো করে নিয়ে আসবো আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ব্লগটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।